বিপর্যস্ত আওয়ামী লীগের হাল ধরবে কে? ভারতীয় সেনাদের বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করতে বললেন রাজনাথ সিং। যেসব কারণে বহিষ্কার হলেন ময়মনসিংহের বিএনপির নেতা বাচ্চু। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা বললেন দ্য কনভারসেশন। ঢাকা এলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শারমিলা রহমান। মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন সিইসি ৫ কমিশনার। একদিন বন্ধ থাকার পর খুলেছে পোশাক কারখানা। সাভারে বিক্ষোভ ১১ দফা দাবিতে। পরিচয় নিশ্চিতে বিএনপির নেতা হারিস চৌধুরীকে কবর থেকে তুলে ডিএনএ করার নির্দেশ হাইকোর্টের। ভারতে থাকাকালীন শেখ হাসিনাকে চুপ থাকতে হবে। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে তাকে ফেরত না চাওয়া পর্যন্ত যদি ভারত তাকে রাখতে চায় তবে শর্ত হলো তাকে চুপ থাকতে হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কিন্তু তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনে প্রেস করুন। ২৩শে জুন ঘটা দেশের ৭৫ বছর পূর্তি পালন করেছিল আওয়ামী লীগ। সেদিন দেশটির সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীর উপস্থিতি ছিল কানায় কানায় পূর্ণ। অথচ মাত্র ২ মাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে। গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। শীর্ষ নেতারাও অনেক দেশ ছেড়ে পালিয়েছেন। কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টা করেছেন এবং গ্রেফতারও হয়েছেন। এর বাইরে নেতাদের মধ্যে এখনও যারা দেশে অবস্থান করছেন তাদের প্রায় সবাই আত্মগোপনে রয়েছেন। এমন অবস্থায় গত ১.৫ শতকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের চরম নেতৃশূন্যতা দেখা দিয়েছে। এতে সাংগঠনিকভাবে দলটি রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়ে বলে জানিয়েছেন তৃণমূল নেতারা। তাদের অনেকেই এখনও উদ্বিগ্ন হয়ে আছেন, আতঙ্কে দিন কাটাচ্ছেন। আওয়ামী লীগের জেলা পর্যায়ের একজন নেতা বলেন, আমাদের দলের এখন দিশেহারা বিপর্যস্ত অবস্থা হয়ে গেছে। ১ মাস হয়ে গেল অথচ কেন্দ্র থেকে কোনো কার্যকর নির্দেশনা এলো না। ফোন দিলেও কেউ ধরে না। মামলা হামলা সব মিলিয়ে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পৌঁছে গেছে যে নেতাকর্মী অনেকেই রাজনীতি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন এবং ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। ভারতীয় সেনাদের বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করতে বলেন রাজনাথ সিং। সেনাবাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণের আহ্বান জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়া রাশিয়া, ইউক্রেন ও হামাস ইসরায়েলের যুদ্ধ থেকেও তাদেরকে শিক্ষা নিতে বলেছেন তিনি। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর লখনৌতে জয়েন্ট কনফারেন্সে তিনি এই কথা বলেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন, সেনাবাহিনীর কর্মকর্তাদের বলেছেন এসব ঘটনা বিশ্লেষণ করুন, ভবিষ্যতে ভারত কী সমস্যায় পড়তে পারে সেটি নিরূপ চেষ্টা করুন এবং অপ্রত্যাশিত যে কোনো কিছুর মোকাবেলা করতে প্রস্তুত থাকুন। তিনি আরও বলেছেন, ভারত চীন সীমান্তে প্রতিবেশী দেশগুলোর মধ্যে যা হচ্ছে সেটি আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীল হুমকির মুখে ফেলবে। ভারত একটি শান্তিপ্রিয় দেশ, আর এই শান্তি বজায় রাখতে তাদের সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছেন দেশটি। শেখ হাসিনা যখন ভারতের নয়াদিল্লিতে পৌঁছান তখন নরেন্দ্র মোদী উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন। দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় মিত্রও ছিলেন শেখ হাসিনা। তার আমলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ছিল। এছাড়া নেওয়া হয়েছিল বড় বড় প্রকল্প। যখন শেখ হাসিনার পতন হয় তখন এইসব প্রকল্প নিয়ে চিন্তায় পড়ে যায় দেশটি। যেসব কারণে বহিষ্কার হলেন ময়মনসিংহের বিএনপির নেতা বাচ্চু। ময়মনসিংহের ভালুকায় শিল্প প্রতিষ্ঠানে ব্যবসা নিয়ন্ত্রণ করার অভিযোগে বিএনপির নেতা ফখরুল উদ্দিন আহমেদ বাচ্চুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কারের পর তার বিরুদ্ধে মামলা দিয়েছে বিএনপি। মামলায় বাচ্চু সহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন আসামি করা হয়েছে। ফখরুল উদ্দিন আহমেদ বাচ্চু জেলা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা জেলা বিএনপির আহ্বায়ক ছিলেন। দলটির স্থানীয় নেতাকর্মীরা জানান, বিএনপির থেকে বাচ্চু বহিষ্কারের পিছনে একাধিক কারণ রয়েছে। তারা অভিযোগ করে বলেন যে গত ৫ অক্টোবর থেকে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে বিভিন্ন মিল, ফ্যাক্টরি, ব্যবসা প্রতিষ্ঠানে হুমকি দেয় এবং লোকদের পিটিয়ে পেশির শক্তি মহড়া দেখিয়ে স্বার্থ হাসিল করেন।
তিনি ব্রাকের 2 একর জমিও দখল করে নেন। শুধু তাই নয়, 2014 সালে উপজেলা নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থীর বিরুদ্ধে ফখরুল উদ্দিন আহমেদ বাচ্চুর নেতৃত্বে গ্রুপের দলীয় সকল নেতাকর্মী প্রকাশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার পক্ষে নির্বাচন করেন। বাচ্চুর অনুসারী বিএনপি অঙ্গ সংগঠন অনেকেই বহিষ্কার হন এই অভিযোগে। 2015 এবং 2020 সালে বালুকা পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচন করার অভিযোগ রয়েছে বাচ্চুর বিরুদ্ধে। 2020 সালে বালুকা জেলায় বসিল মৌজায় জাল দলিল তৈরি করে এক কৃষকের জমি আত্মসাৎ করেন তিনি। জমির মাধ্যমে মোটা অঙ্কে ব্যাংকের লোন করেন বলে অনেকেই অভিযোগ করেন। এ বিষয়ে সিআইডিতে মামলা চলমান রয়েছে। স্থানীয় নেতাকর্মীরা বলেছেন, 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত ভাওয়াল কনস্ট্রাকশনের ফখরুল উদ্দিন আহমেদ বাচ্চু আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের সাথে আতাত করে আনুমানিক 5,000 কোটি টাকার বিভিন্ন সরকারি দপ্তরে কার্যাদেশ পেয়ে বহালভাবেই কাজ করে যান তিনি। তাদের দাবি, বর্তমান তার নামে 1200 কোটি টাকার কাজ চলমান আছে। ওই চলমান কাজ থাকায় বিল নিয়ে সমস্যা হতে পারে বলে এই আশঙ্কায় গত বছরের 28শে অক্টোবর পর থেকে বিএনপির কোনো আন্দোলন সংগ্রামে দৃশ্যমান দেখা যায়নি তাকে। এছাড়া বাচ্চুর বিরুদ্ধে প্রতিটি স্থানীয় নির্বাচনে দলের প্রার্থীর বিরুদ্ধে কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার রাজনীতিতে পরিবারের সদস্যদের বসিয়ে স্বার্থ হাসিল অভিযোগ করেন বিএনপির নেতারা। বাচ্চুর বোন জামাই ওসি সাইদুল 15 বছরে অসৎভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয়রা। সেন্ট মার্টিন যেতে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত হয়নি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছেন। সেন্ট মার্টিন যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর রাতে গণমাধ্যমে পাঠানো মন্ত্রণালয়ের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, সেন্ট মার্টিন যেতে রেজিস্ট্রেশন করতে হবে এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। প্রকৃতপক্ষে সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তর। সাবেক এমপি একরামের শটগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার। নোয়াখালীতে 76টি আগ্নেয়াস্ত্রের মধ্যে 75টি জমা দিয়েছেন লাইসেন্সধারীরা। বাকি আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় জেলার কবিরহাট উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে লাইসেন্সকৃত জমা না পড়া অস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ। এছাড়া জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ করে যাচ্ছে। ঢাকায় এলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলের আরাফাত রহমান কোকোর স্ত্রী শারমিলা জাহান সিথি। বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর দুপুরে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুন কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে চলতি বছরের 28 তারিখে সর্বশেষ ঢাকায় এসেছিলেন শর্মিলা রহমান সিথি। সিসি সহ 5 কমিশনারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত হয়েছে। আজ দুপুরে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য মত বিনিময়কালে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ ঘোষণা দেন সিসি কাজী হাবিবুল্লাহ আওয়াল সহ নির্বাচক কমিশনাররা। 2022 সালের 27 ফেব্রুয়ারি পরবর্তীতে 5 বছরের জন্য দায়িত্ব নেওয়া এই কমিশনার 2.5 বছরেই বিদায় নিল। নিরাপত্তা শঙ্কায় বন্ধ হয়ে গেছে সাভারের আশুলিয়া সহ বিভিন্ন এলাকার 166টি পোশাক কারখানা। এসব কারখানা আগামীকাল বৃহস্পতিবার থেকে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পোশাক রপ্তানিকারক শীর্ষ সংগঠন বিজিএমের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। আজ বুধবার খন্দকার রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আগামীকাল বৃহস্পতিবার থেকে সাভার, আশুলিয়া সহ অন্যান্য এলাকার পোশাক কারখানা খুলে দেওয়া হবে। বুধবার নিরাপত্তার সংখ্যা 166টি কারখানা বন্ধ ছিল। গত সোমবার আশুলিয়ার পোশাক কারখানায় নারী পুরুষের সমানুপাতে হারে নিয়োগ সহ বিভিন্ন দাবিতে নবীনগর, চন্দ্রা, বাইপেল, আবদুল্লাপুর সড়ক অবরোধ বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশী শ্রমিকেরা। তাদের মধ্যে দাবি ছিল বকেয়া বেতন ও চাকরি স্থায়ীকরণ। সরকারের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস পেয়ে আজ বৃহস্পতিবার থেকে সব কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমআইএ। সংবাদ সম্মেলনে বিজিএমের সভাপতি বলেন, যেভাবেই হোক কারখানা নিরাপদ রাখতে হবে। যৌথ বাহিনী এমন আশ্বাস দিয়েছে।
সেনাবাহিনী, পুলিশ ও শিল্প পুলিশ নিজেদের মতো পরিকল্পনা করছে। শ্রমিক নেতাদেরও সহায়তা থাকবে। সবকিছু ইতিবাচক মনে হওয়ায় কারখানা চালু রাখা হবে। তিনি বলেন, কারখানায় অভ্যন্তরীণ সমস্যা খুবই কম। মূল সমস্যা বহিরাগত। রাজনৈতিক কারণে কিছুটা পরিবর্তন এবং বদল হতে পারে, তবে বিক্ষোভকারী বহিরাগত কিনা তা চিহ্নিত করবে আইনশৃঙ্খলা বাহিনী। সহায়তা চাইলে আমরা সহায়তা করব। বিএনপির নেতা হারিছ চৌধুরীর মরদেহ ডিএনএ পরীক্ষার নির্দেশ। কবর থেকে তুলে বিএনপির নেতা হারিছ চৌধুরীর মরদেহ ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুবুল ইসলাম হাইকোর্টের বেঞ্চ এ আদেশ করেন। হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরী বলেন, আমি চাই না আমার বাবার মৃত্যু নিয়ে আর কোনো প্রশ্ন উঠুক। তিনি বলেন, শেখ হাসিনার স্বৈরাচার সরকার আমার বাবাকে নির্মমভাবে নির্যাতন করেছে। মিথ্যা মামলায় হেনস্থ করা হয়েছে আমার বাবাকে। তার মৃত্যু নিয়ে পরিকল্পিতভাবে ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছে, যা অন্তত বেদনার। তিনি মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমিক। তাকে যথাযথ সম্মান দেওয়া হয়নি। আমি চাই লাশের ডিএনএ টেস্টের মাধ্যমে ধোঁয়াশা যেন দূর হয়ে যায়। ভারতে থাকাকালীন শেখ হাসিনাকে অবশ্যই চুপ থাকতে হবে, বলেন ইউনূস। ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্যে অবন্ধুসুলভ ইঙ্গিত আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছেন, উভয় দেশের শান্তি শৃঙ্খল ফেরাতে অবশ্যই তাকে চুপ থাকতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ তাকে ফেরত না চাওয়া পর্যন্ত যদি ভারত তাকে রাখতে চায়, তবে শর্ত হলো তাকে চুপ থাকতে হবে। বাসভবনে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস জোর দিয়ে বলেন, বাংলাদেশ যখন ভারতের সাথে দৃঢ় সম্পর্কের মূল্য দেয়, তেমনি নয়াদিল্লিকেও অবশ্য আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে ইসলামপন্থী হিসেবে চিত্রিত করা এবং শেখ হাসিনার দল ছাড়া দেশ আফগানিস্তানে পরিণত হবে এমন বক্তব্য পরিহার করতে হবে। তিনি বলেন, ভারতে তার অবস্থান নিয়ে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না, কারণ আমরা চাই তাকে বিচারের জন্য আবার দেশে ফিরিয়ে আনতে। তিনি ভারতে আছেন এবং মাঝে মধ্যে কথা বলছেন, যা সমস্যা তৈরি করছে দেশে। যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা তাকে ভুলে যেতাম এবং তিনি নিজের জগতে থাকতেন, তেমনি জনগণও ভুলে যেত। তিনি ভারতে বসে কথা বলছেন এবং নির্দেশনা দিচ্ছেন, এটা কারো ভালো লাগে না। তবে বাংলাদেশকে ভালো রাখতে তাকে চুপ থাকতে বলা হয়েছে।